Welcome to SB Audio Works, where words come alive and tales unfold in every corner of the globe. ধূমপান, মদ্যপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হতে পারে। কাঠে দড়ি বাঁধা, শিপরা ঝুলছে, জিভ অনেকটাই বেরিয়ে পড়েছে, দুটি চোখ বিস্ফারিত, ঠোঁটের দুপাশে রক্তের দাগ। অতনু চিৎকার করে উঠল, শিপরা! হরিনারায়ণ চট্টোপাধ্যায় ছিলেন একজন প্রখ্যাত বাঙালি লেখক, যিনি মূলত শিশু সাহিত্যিক হিসেবে পরিচিত ছিলেন। শিশুদের জন্য লেখা বিখ্যাত বইগুলোর মধ্যে ভয়ের মুখোশ এবং পাথরের চোখ অন্যতম। রচিত সাহিত্য থেকে বাংলায় অভিসারিকা, অশান্ত ঘূর্ণি, জিটি রোড এবং হিন্দিতে মুক্তি ভর চাওয়াল সিনেমাগুলি তৈরি হয়েছে। আজকের গল্পটি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের ভয় সমগ্র থেকে নেওয়া। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ এসবি অরিজিনালস। পারিজাত বক্সির চরিত্রে সৌরজিৎ বসু, অতনুর চরিত্রে রয়েছে ইন্দ্রজিৎ মুখার্জি, ইন্সপেক্টর অনল দে, শিপ্রা নাগ সাহানা এবং অন্যান্য চরিত্রে ও গল্প পাঠে কাহিনীর সূত্রধার আমি সুস্মিত। শুরু হচ্ছে আজকের গল্প গোয়েন্দা ও প্রেতাত্মা। আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। সন্ধ্যার গাঢ় অন্ধকার নেমেছে। শহর নয়, শহরতলি। উঁচু নিচু কাকড় বিছানো রাস্তা, দুপাশে আকন্দ ফণি মনসা আর বনতুলসীর ঝোপ। এইসব গাছগাছড়ার জন্য জায়গাটা আরও অন্ধকার দেখাচ্ছে। একটা জীর্ণ বাড়ি, বাড়ির আদি রং কি ছিল বলা মুশকিল। দু একটা জানলা খুলে ঝুলে পড়েছে। কোনো লোক বাস করে বলে মনে হয় না। আশেপাশেও কোনো বাড়ি নেই। বাঁজা মাঠ, নজে যাওয়া পুকুর, শেয়ান কুকুরের আস্তানা এখানে। হঠাৎ অন্ধকার ভেদ করে আলোর তির্যক রেখা দেখা দিল। দূরে দেখা গেল মোটরের হেডলাইট। এ রাস্তায় মোটর মাঝে মাঝে আসে যায়। গোবিন্দপুর যাওয়ার এটাই সোজা পথ। সেখানে তামার সন্ধান পাওয়া গেছে, তাই দলে দলে ব্যবসায়ীরা ছুটছে। এই মোটরটা কিন্তু এই বাড়ির সামনেই থামল। মোটর থেকেই শার্ট প্যান্ট পরা একটি যুবক নামল, হাতে সুটকেস। টর্চ ফেলে রাস্তা দেখে বাড়ির মধ্যে ঢুকল। লোকটি নামার পরই মোটরটা চলে গেল। যেদিক থেকে এসছিল সেই দিক থেকে। নিচের ঘরে মোমবাতির আলো জ্বলে উঠল। বোঝা গেল লোকটা নিজের ঘরেই রয়েছে। আধ ঘন্টা, তার বেশি নয়। বিদ্যুৎ বেগে একটা জিপ এসে থামল। জিপ থেকে একজন ইন্সপেক্টর অফ পুলিশ নামল, পেছনে আরও দুজন পুলিশ। ইন্সপেক্টর জিপের মধ্যে উঁকি দিয়ে লক্ষ্য করে কাকে বললেন, কি রে, এ বাড়িটাই তো? তাকে হুজুর। ঠিক আছে, চলো। সামনে পিছনে দুজন পুলিশ, মাঝখানে ইন্সপেক্টর বাড়ির দিকে এগিয়ে গেল। দরজা ঠেলবার আগে ইন্সপেক্টর কোমরের রিভলভার হাতে নিল। জিপ এসে দাঁড়াবার সঙ্গে সঙ্গেই মোমবাতির আলো নিভে গিয়েছিল। সমস্ত বাড়ি জুড়ে অন্ধকারের রাজত্ব। প্রায় 15 মিনিট কড়াঘাতের পর ভিতর থেকে আওয়াজ এলো, কে? যাক, বাবু হুজুরের ঘুম ভেঙেছে এতক্ষণে। দরজা খুলে গেল। যুবকটি দাঁড়িয়ে, হাতের বাতিদানে একটি বাতি। বাতির কোনো দরকার ছিল না। ইন্সপেক্টরের হাতের টর্চের আলোয় সব কিছুই দেখা যাচ্ছে। যুবকটি দুটি পুরুর মাঝখানে বিরক্তির খাঁজ। রুক্ষ গলায় প্রশ্ন করল, কাকে চাই? ইন্সপেক্টর হাসল, পোশাক দেখেই তো বুঝতে পারছেন আমি পুলিশের লোক। এ বাড়ি আমরা সার্চ করব, কারণ আমরা সন্দেহ করি নেপালের মধ্যে দিয়ে কিছু হাশিশ আপনি আমদানি করেছেন এবং একটু আগে সেসবে বাড়িতে এসে পৌঁছেছে। যুবকটির ঠোঁটে মুচকি হাসি দেখা দিল। এমন আজগুবি খবর কোত্থেকে সংগ্রহ করলেন? ইন্সপেক্টর এই ব্যঙ্গোক্তির কোনো উত্তর দিল না।
পুলিশদের দিকে তাকিয়ে ইশারা করে বাড়ির মধ্যে ঢুকে পড়ল। ঘরের মাঝখানে দাঁড়িয়ে বলল, বাতিটা জ্বালান, সুইচ কোথায়? ইন্সপেক্টর কথা বলার সাথে সাথে টর্চের আলো এদিক ওদিক ফেলতে লাগল। যুবকটির কণ্ঠে আবার হাসির সুর। সুইচ থাকলে তো পাবেন, এ বাড়িতে আলো নেই, এই মোমবাতির ভরসা করেই আছি। সর্বনাশ, বাতিও নেই, নির্বান্ধব পুরীতে কি করে থাকেন মশাই? শহরের হইচই একেবারে ভালো লাগে না, তাই মাঝে মাঝে এখানে বিশ্রাম নিতে আসি। সেজন্য না চোরা কারবারের সুবিধা বলে? আপনাদের সঙ্গে তর্ক করে তো লাভ নেই। নিন, রিসার্চ করবার করুন। বাড়ি সার্চ করবার আগে আমাকে সার্চ করবেন না। ইন্সপেক্টর আর চোখে যুবকটির দিকে তাকালো। ওর পরনে গেঞ্জি আর লুঙ্গি, এই পোশাকে কিছু লুকিয়ে রাখবে সম্ভাবনা কম। তবু ইন্সপেক্টর একজন পুলিশকে বলল, রামবিলাস, তুমি বাবুকে পাহারা দাও, আমি ঘরগুলো খুঁজে দেখি। দুটি মাত্র ঘর, পেছনের বারান্দায় খাবার ব্যবস্থা, একটা ঘর একেবারে খালি, দু একটা ভাঙা কাগজের বাক্স রয়েছে। এদিকের ঘরে তক্তপোষের ওপর বিছানা রাখা, আরেকটি আলনা। ইন্সপেক্টর সব উল্টে পাল্টে দেখতে লাগল, এমনকি দেয়ালের গায়ে লাঠিতে ঠোক্কর দিয়ে দেখল কোথাও ফাঁপা আছে কিনা। বিছানাপত্র তছনছ করে ফেলল। পেছনের বারান্দায় টেবিলের ওপর কয়েকটি পাউরুটি আর মাংসের বাটি চাপা দেওয়া আছে। যুবকটি বোধহয় খাবার আয়োজন করছিল। পুলিশ আসতে বাধা পড়েছে। ইন্সপেক্টর যুবকটির সামনে দাঁড়ালো, বলল, কি করা হয় একটু শোনেই। চাকরি করি। চাকরি তো বুঝেছি, কিন্তু কিসের? কিউরিও বোঝেন? আমি ইন্ডিয়ান কিউরিও হাউসের প্রতিনিধি। অফিসটা কোথায়? 7 নম্বর ওয়েলফেয়ার স্ট্রিট। ইন্সপেক্টর পকেট থেকে ছোট্ট ডায়েরিটা বের করে ঠিকানাটা লিখে নিয়ে বলল, ওখানে আপনাকে খোঁজ করলে পাত্তা পাওয়া যাবে তো? পাওয়া তো উচিত। আপনার নাম? আমার নাম অতনু গুপ্ত। নাম কি একটাই? মানে? মানে মহাপুরুষদের অনেক নাম থাকে কি না? মাফ করবেন, এখন আমার খুব খিদে পেয়েছে। আপনার রসিকতার তারিফ করতে পারছি না। আপনার কাজ হয়ে গিয়ে থাকলে যেতে পারেন। যাবার আগে ইন্সপেক্টর শেষবারের মতন টর্চের আলো এদিক সেদিক ফেলল। না, সন্দেহজনক কোথাও তো কিছু দেখা যাচ্ছে না। রাস্তায় এসে ইন্সপেক্টর একজন পুলিশকে বলল, এই যে তুলসীচরণ, সরো, তোমাকে কিন্তু এখানে সারা রাত পাহাড় দিতে হবে, ঠিক আছে? আগে সারা রাত? হ্যাঁ, আমার মনে হচ্ছে রাত্রে বাড়িতে কেউ আসবে, মালপত্র হাত বদল করবে। কেউ যদি মোটরে আসে, আমি একলা কি করতে পারি? শোনো, তুমি কিন্তু একলা নও। রাত 12টা নাগাদ জিপে করে থানা ছোটবাবু আসবে, তার সঙ্গে পুলিশও থাকবে। তুলসীচরণ ঝোপের আড়ালে আত্মগোপন করল। জিপ বেরিয়ে গেল। পরের দিন ছোটবাবু ইন্সপেক্টরের সাথে দেখা করল। ইন্সপেক্টর প্রশ্ন করল, কি সেনবাবু, কি খবর? ছোটবাবু মাথা নেড়ে জানালো, না, কোনো খবর নেই। 8:30 বাজতেই বাতি নিভে গেল। ব্যাস, সব চুপচাপ। মশার কামড়ে আমাদের প্রাণ যায় যায়। সকাল 8টা অবধি ছিলাম, মনে হলো ভদ্রলোক তখনও ঘুমাচ্ছে। বেচারামকে পাহারায় রেখে চলে এলাম। বাড়ির পেছন দিকে খোঁজ নিয়েছ? হ্যাঁ, নিয়েছি তো, কিন্তু সেদিকটা তো জঙ্গল। সেদিকে কেউ গেছে বলে তো মনে হলো না। আশ্চর্য, অথচ যে লোকটা খবর দিয়েছে সে মোটেই বাজে লোক নয়। এর আগে অনেক দামি খবর দিয়েছে, আর এই কেসে প্রায় সঙ্গে সঙ্গেই আমরা বাড়িতে ঢুকে পড়লাম, কিন্তু কিছুই পেলাম না। বেলা বাড়তে ইন্সপেক্টর বেরিয়ে পড়ল। ইন্ডিয়ান কিউরিও হাউস। ইন্সপেক্টর দরজা ঠেলে ম্যানেজারের কেবিনে ঢুকে গেল। প্রৌঢ় পার্সি ভদ্রলোক পুলিশের লোক দেখে একটু সংকুচিত হয়ে পড়লেন। জিজ্ঞেস করলেন, আসুন আসুন আসুন, নমস্কার নমস্কার। আগে কি ব্যাপার বলুন তো? আচ্ছা,
আপনাদের এখানে অতনু গুপ্ত কাজ করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুপ্ত আমাদের সেলস রিপ্রেজেন্টেটিভ, খুব কাজের ছেলে। গুপ্ত থাকেন কোথায়? শহরের বাইরে, মামুদপুরে। তবে গুপ্ত মাসের বেশিরভাগ দিনই বাইরে কাটায়, বিহার, ইউপি, রাজস্থান। আমাকে একটা কথা বলুন তো, কতদিন গুপ্ত আপনাদের এখানে কাজ করছেন? প্রায় বছর চারেক। তার আগে কোথায় ছিলেন? তা তো জানি না। এত খোঁজ করছেন কেন বলুন তো? ইন্সপেক্টর কোনো উত্তর না দিয়ে বেরিয়ে এলো। সব গোলমাল হয়ে যাচ্ছে, কিসে মিলছে না। পথের মধ্যে ইন্সপেক্টর নেমে পড়লেন। বরাত ভালো, বাইরের ঘরেই পারিজাত বক্সী বসেছিলেন, বিখ্যাত সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর ভাইপো। ইন্সপেক্টরকে দেখে উচ্ছ্বসিত হয়ে প্রশ্ন করলেন, স্বাগতম। কি ব্যাপার, গরিবের কুঠিরে? পারিজাত বাবু, বড় বিপদে পড়ে এসছি। তা জানি, সুসময় কে আর আমার খোঁজ নেয়? বলো, কি করতে পারি? কি বলুন তো, ব্যাপারটা এমন কিছু জটিল নয়, খুব সোজা কেস, কিন্তু তদন্ত করতে গিয়ে কোনো কিনারা পাচ্ছি না। যে খবর এনেছে সে খুব বিশ্বাসী। আব্দুল খবর এনেছে, তার খবর এ পর্যন্ত ভুল হয়নি। বাবু, মারিজুয়ানার হাসিস আমদানি করে যে দল, সেই দলেই অতনু গুপ্ত আছে। সেই দিন যে সুটকেস ভরে মাল নিয়ে পোড়ো বাড়িতে উঠেছে সেইখানেই আছে এই মাদক। এই একেবারে ধ্রুব সত্য। অথচ সার্চ করে আমরা কিছুই পাইনি। পারিজাত বক্সী প্রশ্ন করলেন, অতনুবাবুর বাড়ির সামনে কোনো পাহারা আছে? হ্যাঁ আছে, একজন কনস্টেবলকে মোতায়েন রেখেছি। বাড়িটা ঠিক কোন জায়গায় আমাকে বুঝিয়ে দাও তো। ইন্সপেক্টর নকশা এঁকে বাড়ির অবস্থান বুঝিয়ে দিল। পারিজাত বক্সী বললেন, ঠিক আছে, আমি একবার সরেজমিনে দেখতে যাব। আমার কি থাকার দরকার আছে? না না, তোমার কনস্টেবল আমাকে ঠিক চিনবে, আমি ছদ্মবেশে যাব না। ইন্সপেক্টর নমস্কার করে বেরিয়ে গেল। পারিজাত বক্সী কাজের ভার নিলে নিশ্চিন্ত হওয়া যায়। অদ্ভুত বিচক্ষণ শক্তি, অনুধাবন ক্ষমতা, অপরাধ তত্ত্বের সব কিছু নখদর্পণে। পুলিশকে বহুবার সাহায্য করেছেন। খোদ বড় কর্তা থেকে সাব ইন্সপেক্টর সবাই কৃতজ্ঞ। মনে হয় কালে ব্যোমকেশ বক্সীর সমকক্ষ হওয়া বিচিত্র নয়। পরের দিন সকালে পারিজাত বক্সী মামুদপুরে গিয়ে হাজির। মোটর একটু দূরে রেখে হাঁটতে হাঁটতে পোড়ো বাড়ির সামনে এসে দাঁড়ালেন। যে কনস্টেবল ডিউটিতে ছিল সে এসে সেলাম করল। কি খবর, বাড়ির বাবু বের হন না? এই সাপ তো বেরিয়ে পড়েন 9টা নাগাদ। ফেরেন কখন? এক রাতে। উনি কোথায় যান খোঁজ রাখো। ছোট দারোগা বাবু চৌরাস্তার পেট্রোল পাম্পে বসে থাকেন। বাবু ওখান থেকে ট্যাক্সিতে ওঠেন। ছোট দারোগা বাবু জিপে করে তাকে অনুসরণ করেন। বক্স স্ট্রিটের মোনালিনা হোটেলে যান। সেখানে 7 নম্বর ঘর ওর নামে নেওয়া আছে। সারাদিন চুপচাপ হোটেলে নিজের রুমে বসে থাকেন। হোটেলেও আমাদের লোক পোস্টেড আছে। পারিজাত বক্সী কিছু বললেন না, চিন্তা করতে লাগলেন। তাহলে লোকটা কিভাবে মাল পাচার করে, কোন ছিদ্রপথে? হোটেলের রুমটাও নিশ্চয়ই সার্চ করা হয়েছে। কথাবার্তার মধ্যেই অতনু বেরিয়ে এলো, পরনে শার্ট আর ফুল প্যান্ট। নিতান্তই সাধারণ চেহারা। কোনো দিকে না চেয়ে হনহন করে রাস্তা ধরে চলতে আরম্ভ করলো।
তার আগেই পারিজাত বক্সী আর কনস্টেবল ঝোপের আড়ালে আত্মগোপন করল। অতনু পথের মাকে মিলিয়ে যেতেই পারিজাত বক্সী বললেন, তাহলে রাত পর্যন্ত লোকটার কোনো ফেরার সম্ভাবনা নেই। আমি একটু বাড়ির মধ্যে যাব, যদি কোনো কারণে লোকটি ফিরে আসে আমাকে হুইসেল বাজিয়ে জানিয়ে দিও। বাবু আমি দেখে নেব। পারিজাত বক্সী দরজার সামনে দাঁড়িয়ে একটু অবাক হলেন। তার ধারণা ছিল দরজায় খুব দামি তালা লাগানো থাকবে, কিন্তু না, একেবারে সাধারণ তালা লাগানো। পকেট থেকে চাবির গোছা বের করে পারিজাত বক্সী 2 মিনিটেই তালা খুলে ফেললেন। ভেতরে ঢুকে এদিক ওদিক দেখতে লাগলেন। তক্তপোষের ওপর বিছানাটা গোটানো। বিছানাটি খুঁজলেন তন্ন তন্ন করে। আলনার জামা কাপড় নেড়ে চেড়ে দেখলেন। দেয়ালে একটা ফটো ঝুলছিল। জাদ্রের চেহারার এক ভদ্রলোক, পাকানো গোঁফ, মিলিটারি পোশাক। বোধহয় অতনুগুপ্তের পূর্বপুরুষদের মধ্যে কেউ একজন হবেন। পাশের ঘর একেবারে ফাঁকা, কোনো জিনিসই নেই। পারিজাত বক্সী কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন। অতনুগুপ্তর এ বাড়িতে থাকার রহস্য কি তাহলে? অন্য লোকের হাতে মাল কিভাবে পাচার করলো? কোণের দিকে ছোট্ট টেবিল, তাতে 2খানি বই রাখা। নিতান্ত কৌতূহলের বশে পারিজাত বক্সী বই দুটি তুলে দেখলেন। একটি বই পরলোক রহস্য, অন্যটা মৃত্যুর পর। এ ধরনের লোকেদের এ জাতীয় বই আকৃষ্ট করে, এটাই আশ্চর্য। মনে হলো অতনুগুপ্তর পরলোক তত্ত্বের প্রতি ঝোঁক আছে। পারিজাত বক্সী বেরিয়ে এলেন। এমন তো নয় অতনুগুপ্ত মাল আগেই সরিয়ে ফেলেছে, খালি সুটকেস হাতে নিয়ে এখানে নেমেছে। স্রেফ পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য। ছোট সুটকেসটাই বা গেল কোথায়? মনোলিনা হোটেল। অতনুগুপ্ত বারান্দায় দাঁড়িয়েছিল, নিজের রুমের সামনে। পেছনে নারীকণ্ঠ শুনে ফিরে দেখল। এই যে অপরূপ সুন্দরী এক তরুণী, পরনে হালকা নীল শাড়ি, সেই রঙেরই ব্লাউজ, পাখির বাসার আকারের খোপা। শুনছেন? আমাকে বলছেন? এইখানে আর কে আছেন? আপনি তো এইমাত্র সিঁড়ি দিয়ে উঠলেন, তাই না? হ্যাঁ, কেন বলেন তো? আমার ঘড়িটা ব্যান্ড ছিঁড়ে পড়ে গেছে। কোথায়? এই সিঁড়িতে? তাই মনে হচ্ছে, কিন্তু এখন তো খুঁজে পাচ্ছি না। না, আমি তো ঘড়ি টড়ি দেখিনি। কিছু মনে করবেন না, ঘড়িটা একজন আমাকে উপহার দিয়েছিল, তাই ঘড়িটা হারিয়ে মনটা খুব খারাপ হয়ে গেছে। অতনু কি ভাবল, তারপর বলল, ঠিক আছে, চলুন আর একবার না হয় সিঁড়িটা খুঁজে আসি। দুজনে সিঁড়ি দিয়ে নামল। ভালো করে খুঁজল ম্যাটিংয়ের তলায়, রেলিংয়ের ফাঁকে। না, ঘড়িটা কোথাও নেই। বয় বেয়ারা থেকে শুরু করে নানা ধরনের লোক অনবরত ওঠানামা করছে, তাদের কেউ সরিয়ে ফেলেছে হয়তো। তরুণীর মুখ বিষণ্ণ। অতনু বলল, না, পাওয়া গেল না। তরুণী ম্লান হাসল। আর কি, আমার কপাল। চা খাবার ঘন্টা পড়ল। আপনি চা খাবেন? তাহলে চলুন না, চা খেয়ে আসি। তরুণী কিচ্ছু বলল না, অতনুকে অনুসরণ করল। চায়ের টেবিলে দুজনে মুখোমুখি বসল। অতনু জিজ্ঞেস করল, আপনি কত নম্বরে থাকেন? 2 নম্বর। আমি মাত্র কাল এসেছি, বাবা দিল্লি বদলি হয়ে গেলেন, আমি এখানে বিয়ে পড়ি। এই হোটেলের ম্যানেজারের সঙ্গে বাবার অনেক দিনের আলাপ, তাই এখানে এসে উঠেছি। আর আপনি? আমি দিনের বেলায় হোটেলেই থাকি। অ্যাকিউরিও হাউসের আমি প্রতিনিধি। এখান থেকে আমার বাড়ি বেশ অনেকটাই দূরে।
তাই আমার ক্রেতাদের পক্ষে অতদূর যাওয়ারই ঠিক সম্ভব হয় না। তারাই হোটেলেই আসে আমার কাছে। কিউরিও, ওসব আমার খুব ভালো লাগে। দু একটা দেখাবেন আমাকে? নিশ্চয়ই, চা খেয়ে নিয়ে চলুন আমার রুমে, কয়েকটা পিস রাখা আছে। অতনু তরুণীকে নিয়ে নিজের রুমে এলো। টেবিলের ওপর ছোট্ট দুটো প্যাকেট। চেয়ারের ওপর তরুণী বসল। একটা প্যাকেট খুলে অতনু দেখালো। টেরাকোটার 7টা ঘোড়া, একটি লোক লাগাম ধরে আছে। অতনু বলল, এইটা উড়িষ্যার এক শিল্পীর তৈরি, কোনারকের অনুকরণে। এই 7টি ঘোড়া 7টি রশ্মির প্রতীক। চালক অরুণদেব, খুব পুরনো জিনিস, মাটির তলা থেকে পাওয়া। তরুণী মূর্তি নিয়ে নিবিষ্ট চিত্তে পর্যবেক্ষণ করল। অনেকক্ষণ ধরে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। তারপর অতনুর হাতে ফেরত দিয়ে বলল, চমৎকার জিনিস তো। এটার দাম কত? কিউরিওর কোনো নির্দিষ্ট দাম থাকে না, ক্রেতা হিসাবে দাম হয়। এই যেমন ধরুন না, কোনো আমেরিকান মহিলা পাকাতে পারলে 1000 টাকা অবধি দাম হতে পারে। 1000 টাকা একটা মূর্তিতে? তাহলে তো আপনি অনেক বড় লোক। 1000 টাকা তো আর আমি পাই না, আমার কমিশন এই 10%। দ্বিতীয় প্যাকেট খোলা হলো। নটরাজ মূর্তি। তরুণী বলল, এই মূর্তিটা, এটা কিন্তু খুব সাধারণ। আমি অনেক রাস্তায় দেখেছি। প্রথম দৃষ্টিতে এই মূর্তি সাধারণ বলে মনে হলেও পায়ের ভঙ্গিটা দেখলে বুঝতে পারবেন সচরাচর যে নটরাজের মূর্তি আমরা দেখতে পাই তাতে পায়ের ভঙ্গি এরকম হয় না। সেই জন্যে এই মূর্তির আলাদা একটা কদর আছে। এটি পাওয়া গেছে ম্যাঙ্গালোরের কাছে এক চাষার লাঙলের মুখে। অনেকক্ষণ ধরে বিভিন্ন ধরনের মূর্তি নিয়ে দুজনের মধ্যে আলোচনা চলল। আমি কিন্তু মাঝে মাঝে এসে আপনাকে বিরক্ত করব। বিরক্তির কি আছে, দুপুরবেলা তো আমি থাকি, যখন খুশি চলে আসবেন। আপনার রুমটা বেশ ঠান্ডা। আমার রুমটার জানলা পশ্চিম দিকে বলে দুপুরের পর থেকে গরম হয়ে ওঠে। পাখার হাওয়াও গরম, একেবারে পড়াশোনা করতে পারি না। আপনি যখন প্রয়োজন মনে করবেন এ ঘরে চলে আসবেন, আমার কাছ থেকে চাবিটা নিয়ে নেবেন না হয়। তরুণী ধন্যবাদ দিয়ে উঠে দাঁড়ালো। আচ্ছা, আপনার নামটা কিন্তু জানা হলো না। আমার নাম শিপ্রা নাগ। সেই শুরু। তারপর থেকে প্রতিটি দিন অতনু রোজই নতুন নতুন কিউরিও হোটেলে নিয়ে আসত। তারপর শাল, কুলুজি, নির্ণয় চলত শিপ্রার সঙ্গে। মাঝে মাঝে চাবি দিয়ে শিপ্রা এ রুমে চলে আসত অতনুর অনুপস্থিতিতে। বই খাতা নিয়ে পড়াশোনায় ব্যস্ত থাকত। একদিন অতনু বলল, চলুন না কোথাও বেরিয়ে আসি। কোথায় নিয়ে যাবেন? এই কাছাকাছি কোথাও, তারপরে রাত্রে না হয় কোনো হোটেলে ডিনারটা সেরে নেওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখা যাবে। দিন 15 মধ্যেই দুজনের মাঝে মোহময় এক সম্পর্ক রচিত হলো। খুব সকালে অতনু হোটেলে চলে আসত। বারান্দায় অতনু আর শিপ্রা পাশাপাশি বসত, চায়ের কাপ সামনে নিয়ে। দুপুরে অতনুর রুমে বসত মজলিস। প্রায় এই হোটেলে কিংবা বাইরে কোথাও ডিনার খাওয়া চলত। 15 দিন পর মনোলিনা হোটেলের সামনে পুলিশের জিপ এসে দাঁড়ালো। জিপ থেকে একজন পুলিশ ইন্সপেক্টরের সঙ্গে একটি মাঝবয়সী ভদ্রলোক, পেছনে 3 জন পুলিশ। 2 জন পুলিশ অতনুর রুমের সামনে এসে দাঁড়ালো। মাঝবয়সী ভদ্রলোক আর পুলিশ ইন্সপেক্টর প্রথমে 2 নম্বর ঘরে ঢুকল। তারপর বেরিয়ে অতনুর দরজায় করাঘাত করল। অতনু দরজা খুলতেই পিছিয়ে গেল। বলল, কি ব্যাপার? কি ব্যাপার? তাই জানতেই তো আপনার কাছে আসা। তার মানে? মানে শিপ্রা দেবী কোথায়? মিস্টার নাগের মেয়ে। শুনলাম আমার মেয়ের সঙ্গে আপনার খুব হৃদ্যতা ছিল। এখানকার বন্ধুরা দিল্লিতে আমাকে লিখেছিল এখানে ওখানে দুজনকে একসঙ্গে দেখা যেত। অতনু নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ, মানে আমার সঙ্গে ওর আলাপ ছিল। শিপ্রা বলেছিল আপনার কথা, এই যে আপনি এলে আপনার সঙ্গে আলাপ করিয়ে দেবে। কিন্তু মেয়ে কোথায় আমার? কাল দুপুরে আমার সঙ্গে দেখা হয়েছিল।
বলেছিল সন্ধ্যাবেলা এক প্রফেসরের কাছে যাবে। আমার সঙ্গে তার আর দেখা হবে না। আজ সকালে অনেকক্ষণ বারান্দায় অপেক্ষা করেছিলাম, কিন্তু শিপ্রা আসেনি। 2 নম্বর রুমেও দেখলাম তালা বন্ধ। এই সময় একজন পুলিশ ভেতরে ঢুকল। साहब टेलीफोन आया है। পুলিশ ইন্সপেক্টর দ্রুত পায়ে বেরিয়ে এলো। মিনিট 10 পরে ইন্সপেক্টর যখন আবার অতনুর রুমে ঢুকল, তখন সে রীতিমতো উত্তেজিত। মিস্টার নাগের দিকে ফিরে বলল, মিস্টার নাগ, একটা বড় দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? হ্যাঁ, এই মাত্র লালপুর থানা থেকে খবর এলো শিপ্রা নাগের মৃতদেহ পাওয়া গেছে। সে কি? মিস্টার নাগ চেয়ারের উপর বসে পড়ল। সারা মুখে রক্ত নেই, 2টি চোখ জলে ভেজা। চলুন তাহলে আমরা বেরিয়ে পড়ি। তারপর ইন্সপেক্টর অতনুর দিকে রাগে দগদগে দৃষ্টিতে তাকিয়ে বলল, মিস্টার গুপ্ত, আপনাকে গ্রেফতার করতে বাধ্য হলাম। যতক্ষণ না নিজের গতিবিধি সম্বন্ধে সন্তোষজনক উত্তর দিতে পারবেন, ততক্ষণ আপনার মুক্তি নেই, এটা মনে রাখবেন। 2জন পুলিশ অতনুর পাশে গিয়ে দাঁড়ালো। সবাই জিপে উঠল। শহরের বাইরে লালপুর থানা। সেখানে ইন্সপেক্টর কিছুক্ষণের জন্য নেমে গেল। তারপর এক পুলিশকে সঙ্গে করে আবার উঠে গেল। পচা ডোবার পাশে জরাজীর্ণ একতলা বাড়ি। সকলে আবার নেমে গেল। ইন্সপেক্টর জানালার ভাঙা খড়খড়ে দিয়ে কি একটা দেখে নিল। তারপর সবাইকে জানালো যে ভেতরে যাওয়া উচিত হবে না, ফরেন্সিক ডিপার্টমেন্টের লোক আসছে। তাছাড়া ধুলোতে পায়ের দাগ থাকাও বিচিত্র নয়, সেগুলো মুছে যেতে পারে। সবাই খড়খড়ে দিয়ে দেখল অতনু একটি কড়িকাঠে দড়ি বাঁধা, শিপ্রা ঝুলছে, জিভ অনেকটাই বেরিয়ে পড়েছে, 2টি চোখ বিস্ফারিত, ঠোঁটের দুপাশে রক্তের দাগ। অতনু চিৎকার করে উঠল, শিপ্রা! ইন্সপেক্টর তীব্র কণ্ঠে বলল, খুব চমৎকার অভিনয় করতে পারেন তো, কিন্তু ওসব অভিনয় পুলিশের লোকে ভোলে না। কাল হোটেল থেকে আপনারা 2জন বেরিয়েছেন, সে প্রমাণ আমাদের আছে। সন্ধান করে ট্যাক্সিওয়ালাকেও ধরেছি, সে স্বীকার করেছে আপনাদের লালপুর নিয়ে এসেছিল। মিস্টার নাগ, আপনার মেয়ের গায়ে গহনা ছিল না? হ্যাঁ, জড়োয়ার হার চুরি ছিল। এটা আত্মহত্যা নয়, এটা হত্যা। পোস্টমর্টেম রিপোর্টে সঠিক খবরই পাওয়া যাবে। নিশ্চয়ই লক্ষ্য করেছেন আপনার মেয়ের গায়ে কোনো গহনা নেই। খুনের মোটিভ বোঝা গেল। এবার অতনু রেগে উঠল। আপনারা মগের মুলুক পেয়েছেন নাকি? যা খুশি তাই করবেন? আপনার যা বক্তব্য কোর্টে গিয়ে বলবেন। আমার উকিলের সঙ্গে আমি কথা বলতে চাই। বেশ, তাহলে থানায় গিয়ে উকিলকে ফোন করবেন। অতনুকে থানায় নিয়ে আসা হলো। সেখান থেকে অতনু উকিল ভবতোষ মজুমদারকে ফোন করল। উকিলবাবু নেই। খবর দেয়া হলো এলেই যেন থানায় অতনুর সঙ্গে যোগাযোগ করে। বিকালে পোস্টমর্টেম রিপোর্ট এলো। আত্মহত্যা নয়, হত্যা। কেউ গলা টিপে শিপ্রাকে মেরে ফেলেছে, তারপর গলায় মোম মাখানো দড়ি বেঁধে ঝুলিয়ে দিয়েছে। ফরেন্সিক ডিপার্টমেন্ট হাতের ছাপ তুলে নিয়েছে। পরের দিন সকালে তারা অতনুর হাতের ছাপ নিয়ে মিলিয়ে ফেলবে। সেই সময় অতনুর জুতোর ছাপও নেওয়া হবে। ইতিমধ্যে ভবতোষ মজুমদার এসে দেখা করল। অনেকক্ষণ অতনুর সঙ্গে কথা হলো সঙ্গোপনে। তারপর উকিলবাবু বললেন, কত টাকার জামিন হলে ছাড়তে পারেন? 302 ধারার কেস, নন বেলেবেল, জামিন তো হবে না। আপনারা তো শুধু শুধু সন্দেহ করছেন। খুনের কেসে প্রত্যক্ষ সাক্ষী খুবই কম, পরোক্ষ সাক্ষী অনেক আছে। তাছাড়া ফরেন্সিক ডিপার্টমেন্টের রিপোর্ট না পাওয়া পর্যন্ত ছাড়বার তো প্রশ্নই ওঠে না। আমি তাহলে কোর্টে দরখাস্ত করব। স্বচ্ছন্দে। ভবতোষ মজুমদার বেরিয়ে গেল।
থানার পেছনে অন্ধকার এক ঘরে অতনুকে রাখা হলো। খড়ের বিছানা, এক কোণে জলের কুঁজো। খাওয়া হয়ে যেতে অতনু দেয়ালে ঠেস দিয়ে বসল। দূরে পেটানো ঘড়িতে 12টা বাজার শব্দ। অতনুর চোখে ঘুম নেই। এ কি বিপদে এসে পড়ল সে? মনে হচ্ছে তাকে ঘিরে বিরাট একটা ষড়যন্ত্রের জাল বিস্তৃত করা হয়েছে। এর থেকে উদ্ধার পাওয়া মুশকিল। হঠাৎ খুট করে একটা শব্দ। অতনু চমকে মুখ ফেরালো। তারপরই মেরুদণ্ডে শীতল একটা শিহরণ অনুভব করল। কোণের দিকে দরজার কাছে শিপ্রা নাগ দাঁড়িয়ে। এ কি, তুমি বেঁচে আছো? না, আমি আর বেঁচে নেই। আমার এক পুরনো প্রেমিক ঈর্ষার বশে আমার হত্যা করেছে। কিন্তু আমি যে জড়িয়ে পড়েছি। জড়িয়ে পড়েছ কারণ তুমি মিথ্যেবাদী। মিথ্যাবাদী? নিশ্চয়ই। তুমি নেশার জিনিসের চোরা কারবারি, সে কথা আমার কাছে লুকিয়েছ। এই সব বাজে কথা। বাজে কথা? আমি এখন যে লোকে রয়েছি সেখানে আমাদের অগোচর কিছু নেই, থাকতে পারে না। আমি জানি তুমি মারিজুয়ানা, হাশিশ আর কোকেনের এক বিরাট আন্তর্জাতিক চোরা কারবারি দলে জড়িত, ঠিক কি না বলো? অতনু কোনো কথা বলল না। বারবার শিপ্রা একই প্রশ্ন করে চলল। কি হলো বলো, বলো আমাকে বলো, আমি জানতে চাই। বলো কি হলো, বলো সত্যিটা আমি জানতে চাই। আমাকে বলো, আমি আজকে উত্তরটা নিয়েই ছাড়ব। পরপর 3 দিন একই ব্যাপার। কদিনেই অতনুর চেহারা অর্ধেক হয়ে গেল। চোখের কোলে কালি, নিরক্ত ঠোঁট। এরপর ফরেন্সিক ডিপার্টমেন্টের রিপোর্ট এসে গেল। শিপ্রার গলায় অতনুর হাতের ছাপ। ঘরের মেঝে জুতোর ছাপের সঙ্গে অতনুর ছাপের কোনো তফাৎ নেই। রিপোর্ট অতনুকে শোনানো হলো। বিস্ফারিত চোখে, বিবর্ণ মুখে অতনু সব শুনল। সে রাত্রে সে আহার স্পর্শ করল না। মাঝরাতে শিপ্রা এসে দাঁড়ালো, গভীর কণ্ঠে বলল, তোমাকে ফাঁসি দড়ি থেকে বাঁচানো আর সম্ভব নয়। সম্ভব নয়? কি করে সম্ভব হবে? আমি যা প্রশ্ন করেছিলাম তুমি তো তার উত্তর দিলে না। কিন্তু একটার সঙ্গে আর একটা কি সম্পর্ক? তুমি তো ভালো করেই জানো আমি তোমার হত্যাকারী নই। তবে আমাকে বাঁচাবে না কেন? বাঁচাবো না, কারণ তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো। আর এখন যদি আমি স্বীকার করি তাহলে? তাহলে হত্যার অপরাধ থেকে তোমাকে আমি বাঁচাবো। আর হাসিস নিয়ে কারবারের ব্যাপারে? তুমি হাসিস নিয়ে কোথায় লুকিয়ে রেখেছো বলো, সেখান থেকে হাসিস আমি সরিয়ে ফেল, কেউ তোমাকে ধরতে পারবে না। কিন্তু তুমি যদি সবই জানো তাহলে কোথায় হাসিস লুকিয়ে রেখেছি তা তো তোমার অজানা থাকার কথা নয়। কিছুটা বায়ুমণ্ডল পর্যন্ত আমি জানি। মামদপুর আমার এলাকা নয়, তাই তোমাকে জিজ্ঞাসা করছি। তুমি ঠিক বাঁচাবে তো আমায়? আমরা মিথ্যে বলি না। মামদপুরে যেই ফটোটা টাঙানো আছে তার পিছনে খুঁজলেই দেখতে পাবে একটা সুটকেস। তার ভেতরেই আছে হাসিস। সুটকেস? সুটকেস কোথায়? ও সুটকেসটা খোলা যায়, খুললেই চাদরের মতো হয়ে যায়। প্রথম দিন আমি লুঙ্গির মধ্যে পড়েছিলাম, তাই ইন্সপেক্টর টের পায়নি, কারণ আমার বডি সার্চ করেনি। তারপর এক সময় কোটের মধ্যে করে আমি মনোলিনা হোটেল এনে রেখেছিলাম। পুলিশ আমার পেছনে লেগেছে বলে এতদিন আমি হাসিস পাচার করতে পারিনি, না হলে মূর্তির মধ্যে করে কবে হাত বদল হয়ে যেত। অশেষ ধন্যবাদ। পারিজাত বক্সির বাইরের ঘরে ইন্সপেক্টর রায় বসেছিল। এদিকের সোফায় শিপ্রা নাগ। স্বীকার করি পদ্ধতিটা কিঞ্চিত গ্রাম্য হয়ে গেল, বিশেষ করে এই ফরেন্সিক ছবি। অতনুর ঘরে পরলোক তত্ত্ব সম্বন্ধে দুখানা বই দেখে মতলবটা আমার মাথায় এসছে। শিপ্রা আমার শালী, ওর আসল নাম বিজয়া। শখের অভিনয় খুব নাম করেছে। ওকে কাজে লাগালাম,
অতনুকে কাবু করতে ওর বিশেষ দেরি হল। চোরা কারবারি হোক আর খুনি হোক, এক জায়গায় সবাই দুর্বল। তারপর শিপ্রা ওকে প্রায় বলতো, আমাদের মধ্যে যে আগে মারা যাবে সে আরেকজনকে দেখা দেবে, ঠিক আছে? কথা রইলো তো? পরের ব্যাপারটা খুব শক্ত নয়। কৃষ্ণনগরের হেমন্ত পালকে দিয়ে শিপ্রার মূর্তি তৈরি হলো। দেখেছো তো কি অদ্ভুত জীবন্ত মূর্তি, রক্তের দাগ, মুখের চেহারা সব কি অস্বাভাবিক। আলো ছায়ার রহস্যের মধ্যে সে মূর্তি দেখে আমারই ভ্রম হচ্ছিল। তাছাড়া পোস্টমর্টেম আর ফরেন্সিক রিপোর্ট সব জাল, কিন্তু তাতে খুব কাজ হলো। অতনু গুপ্ত একেবারে ভেঙে পড়ল। আমার নিজের ধারণা হয়েছিল যে কিউরিও মারফত চোরাই জিনিস এদিক ওদিক চালান দেওয়া হয়। তাই শিপ্রা ভাব করে অতনুর কাছ থেকে রুমের চাবি জোগাড় করেছিল। অতনুর অনুপস্থিতির সুযোগ নিয়ে সব কিছুতেই তল্লাশি করেছে। মূর্তিগুলো কিন্তু কিচ্ছু পায়নি। তারপর শিপ্রার প্রেতাত্মার আবির্ভাব, কয়েকদিন সুবিধা হলো না, তারপর অতনু ভেঙে পড়ল। আর কি বলবো, তার স্বীকারোক্তি সবই টেপ রেকর্ডে ধরা হয়েছে, কাজেই সেদিক দিয়ে কোনো অসুবিধা হবে না। ইন্সপেক্টর রায় জিজ্ঞেস করল, তাহলে পারিজাত বাবু, হাসিসগুলো কোথায়? মানবপুরে অতনুর ঘরে মিলিটারি পোশাকে যে ফটোটা ছিল, সেটা আমরা ভেবেছিলাম অতনুর পূর্বপুরুষের ছবি। তার মধ্যেই সব পাওয়া গেছে। ছবিটা ফাঁপা, ছবিটা পোশাকের মধ্যে বেশ ফাঁক, সেখানে হাসিস সাজানো। পিছড় ভাঙতেই সব পরিষ্কার হয়ে গেল। পারিজাত বক্সী দাঁড়িয়ে উঠলেন, হেসে বললেন, এবার আমার কাজ শেষ, তোমাদের কাজের শুরু। দেখো, যদি জেরার মুখে অতনু অন্যান্য সঙ্গীদের নাম করেন, তবে সেই সম্ভাবনা কম। কেমন লাগলো আজকে আমাদের গল্প গোয়েন্দা ও প্রেতাত্মা? যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে হবে কিন্তু। আর হ্যাঁ, আমাদের পরবর্তী অরিজিনাল গল্পগুলো শুনতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তাহলে দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ভালো থাকবেন আর